সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের চতুর্থ লেকচারে আলটিমেট বিজনেস সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা। দর্শক, আজকে আমাদের লেকচারের বিষয় ছিল হচ্ছে গত লেকচারে, তার মানে থার্ড লেকচারে আমরা যে স্টেপগুলোর নাম বলেছিলাম, তো সেই স্টেপগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আমরা যে আমাদের ফার্স্ট স্টেপ ছিল যে আমরা বলেছিলাম ডিটারমাইন ইনকাম ইয়ার অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার। আসলে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারটা কি? তো আসলে সেকশনে যা আছে আমি হুবহু তাই তুলে ধরেছি অ্যাজ পার সেকশন 2 সাবসেকশন 35 অফ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। ইনকাম ইয়ার মিনস ফাইন্যান্সিয়াল ইয়ার ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। মানে আসলে অ্যাসেসমেন্ট ইয়ারের পূর্ববর্তী যে বছর সেটাকে বলা হয় ইনকাম ইয়ার। এটা হচ্ছে ট্যাক্সের ভাষা। আর আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে যেই বছর আমি ইনকাম করলাম সেটাই হচ্ছে আমার ইনকাম ইয়ার। তো আসলে এখানে আমি একটা আপনাদের প্রশ্ন করছি, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ক্যালেন্ডার ইয়ার অ্যান্ড ফিসক্যাল ইয়ার? আপনি যদি প্রশ্ন দুইটার উত্তর দিতে না পারেন তাহলে আপনার 10-20 টাকা জরিমানা। আগামীকালকে যে কোনো একদিন দুইটা ভিক্ষুককেই 10-20 টাকা দেবে, কারণ এটা সবাই জানা উচিত। ক্যালেন্ডার ইয়ার আমরা সবাই জানি জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ যেটা আছে 31 ডিসেম্বর। আর ফিসক্যাল ইয়ার হচ্ছে অর্থ বছর। অর্থ বছর শুরু হয় হচ্ছে জুলাই থেকে, 1st of জুলাই থেকে যে কোনো অর্থ বছর আমাদের শুরু হয়। তো এই অর্থ বছরটাই আপনার ট্যাক্সের ভাষায় বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার। তো এটার ধারা হচ্ছে, মানে ডেফিনিশনটা দেয়া আছে সেকশন 2 সাবসেকশন 9। The term assessment year means the period of 12 months commencing on the first day of July every year. প্রত্যেক বছরের জুলাই থেকে আমাদের অ্যাসেসমেন্টের শুরু হয়। দিস পিরিয়ড ইজ অলসো নোন অ্যাজ ফাইন্যান্সিয়াল ইয়ার। এটা ফাইন্যান্সিয়াল ইয়ার নামে পরিচিত। তো বন্ধুরা, আমরা আসলে জানতে পারলাম আমাদের ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার। আরো অনেক 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 ব্যাখ্যা আছে, অনেক কিছু আছে। আসলে এই সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আরো ডেপথে যাব। তার মানে যেই বছরে আমি ইনকাম করছি সেটা হচ্ছে আমার ইনকাম ইয়ার। আমি কোন বছর ইনকাম করছি সে আমি এখন এই বছরে আমার অ্যাসেসমেন্টে হবে, এই বছরে আমি ট্যাক্স ক্যালকুলেশন করব 2022 সালে। তো আসলে 22 সালের জুলাই থেকে আমার 23 জুন পর্যন্ত হচ্ছে আমার অ্যাসেসমেন্ট ইয়ার। কিন্তু আমি ইনকাম করেছি হচ্ছে 21 জুলাই থেকে 22 জুন পর্যন্ত। তার মানে আমার 21 জুলাই থেকে 22 জুন পর্যন্ত হচ্ছে আমার ইনকাম ইয়ার। ওই বছরে আমি ইনকাম করেছি। আর এখন আমার অ্যাসেসমেন্ট হচ্ছে এই জুনের পরে, মানে জুলাই থেকে আমাদের ট্যাক্স ডেট আমরা সবাই জানি 30th নভেম্বর। তো এইটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট ইয়ার। আচ্ছা, এগুলো ছোট ছোট কিছু আমি দেবো, কুইজ দেবো ইনশাল্লাহ সব ডিসকাশনের শেষে। এলাবোরেটলি প্রবলেম দিব, তার মানে অঙ্ক দিব, অঙ্ক সলভ করতে হবে। আমরা টোটাল একটা রিটার্ন সাবমিট করবো বিভিন্ন অ্যাসপেক্টে। কেউ ইউনিভার্সিটি প্রফেসর, কেউ বিজনেসম্যান, কেউ চাকরিজীবী, কেউ ব্যাংকার, এদের বিভিন্ন প্রবলেম আমরা কাল্পনিক কিছু ডেটা দিয়ে আমরা প্রবলেম করে সেগুলো আমরা ইনশাল্লাহ সলভ করবো। তো এরপরে আসলে আমাদের দ্বিতীয় স্টেপটা ছিল হচ্ছে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমরা বুঝি, রেসিডেন্ট মানে হচ্ছে মানে আবাসিক। তো তো আসলে এই আমাদের এই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এটা আমাদের নির্ণয় করতে হবে। তো an individual who has been in বাংলাদেশ, যিনি বাংলাদেশে আছেন, তাহলে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা আমরা কিভাবে নির্ণয় করব? ফর এ পিরিয়ড অফ or for periods amounting in all to 182 days or more in that year. তার মানে ওই যে গত ইনকাম বছরে আমি যে ইনকাম করেছি, আমার যে ইনকাম ইয়ার, সেই ইনকাম ইয়ারের মধ্যে যদি আমি 182 দিন বা তদূর্ধ্ব সময় যদি আমি বাংলাদেশে থাকি তাহলে আমি একজন রেসিডেন্ট। আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে আমি যদি না থাকি, আমি বিদেশে ছিলাম, ইন্ডিয়ায় চিকিৎসার জন্য ছিলাম, ইউএসএ তে লেখাপড়ার জন্য গিয়েছিলাম, তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে হচ্ছে আমি কি 90 দিন ছিলাম কিনা। কয়দিন? 90 দিন। আচ্ছা, আমি 90 দিন থাকার পরে যদি এই কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে দেখতে হবে গত 4 বছরে আমি কি 365 দিন ছিলাম কিনা। যদি আমি 365 দিন বাংলাদেশে স্টে করি বিগত 4 বছরে এবং এই অর্থ বছরে যদি আমি আরো 90 দিন স্টে করি তাহলে আমি রেসিডেন্ট। যদি না হয় তাহলে আমি রেসিডেন্ট না, নন রেসিডেন্ট। তো
তো এখন ভাই তাহলে রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের আসলে ইম্প্যাক্টটা কি? আসলে ইম্প্যাক্ট হচ্ছে একটা ঘর আছে, আমরা যখন ট্যাক্স রিটার্নটা ফিল আপ করবো তখন দেখবো ওখানে একটা অপশন আছে যে এখানে আপনি রেসিডেন্ট না নন রেসিডেন্ট এরা টিক দিতে হয়। তো যারা বাংলাদেশি বা বর্ন বাংলাদেশি, এর রেসিডেন্ট হোক আর নন রেসিডেন্ট হোক, এটার কোনো আসলে আইনানুগ কোনো ইম্প্যাক্ট নাই এক্সেপ্ট টিক দেওয়া ছাড়া। আচ্ছা, কিন্তু যদি বিদেশি হন, যিনি বিদেশি এই কন্ডিশন ফুলফিল করতেছেন, তাহলে সে কিন্তু রেসিডেন্ট, সে ট্যাক্সের আইনের পাশে সে রেসিডেন্ট। আচ্ছা, যদি সেই বিদেশি আবার এই আইনগুলো ফুলফিল করতে না পারেন, এই কন্ডিশনগুলো, তাহলে তিনি নন রেসিডেন্ট, তখন তার জন্য কিন্তু ফ্ল্যাট রেট, তার জন্য কিন্তু 30% ট্যাক্স। তো এগুলো একটা বিষয় থেকে যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ফার্ম or other association of persons, the control and management of those of whose affairs is situated wholly or partly in Bangladesh in that year. আসলে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বলতে আসলে আমরা যেটা বুঝি অবিভক্ত হিন্দু পরিবার, একান্নবর্তী যে ফ্যামিলি, তো যাদের কন্ট্রোল ওই ইনকাম ইয়ারে বাংলাদেশে ছিল, তাহলে তাদের ওই উপযুক্ত কন্ডিশনগুলো ফুলফিল করলে তাই দেশে থাকে, তাহলে ওনারা রেসিডেন্ট। আর যেটা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশি কোম্পানি, a Bangladeshi company or any other company, the control and management of whose affairs is situated wholly in Bangladesh in that year. যদি কন্ট্রোলিং থাকে, তো আসলে এখানে আপনার অন্যভাবে কেউ নিন না, সামিট গ্রুপ একসময় বাংলাদেশের কোম্পানি কিন্তু, তো এটার হেড অফিস কিন্তু এখন যতটুকু আমি জানি সিঙ্গাপুরে আছে। তার মানে সামিট গ্রুপ কিন্তু এখন বাংলাদেশি কোম্পানি না, তার মানে এটা হচ্ছে একটা নন রেসিডেন্ট। কারণ যখন বাংলাদেশে ছিল তখন কন্ট্রোল ফ্রম বাংলাদেশ, তো এখন যেহেতু কন্ট্রোল ফ্রম সিঙ্গাপুর, তারপরে এটা বিদেশি কোম্পানি। তো বন্ধুরা, আসলে আমি বলেছিলাম যে আমরা আমাদের 3, 4, 5 নাম্বার লেকচার, 5 নাম্বার যে স্টেপ ছিল আমাদের থার্ড লেকচারে, তো সেটার পরে আসলে সব থেকে বড় ডিসকাশন হবে। তো ওখানে আমাদের প্রথমেই ছিল যে আসলে এই 3, 4 এটা মিলেই যে কম্পিটিশন অফ হেড ওয়াইজ ইনকাম। তো আসলে আমরা হেড ওয়াইজ ইনকাম আমি ওখানে বলেছিলাম যে আমাদের 7টা হেড আছে, এরপরে আরো 3টা হেড আছে। তো প্রধানত যে হেডগুলো আছে সেটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, সেকশন 21। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, সেকশন 22-23। মানে 22-23 সেকশনে ইনকাম ফ্রম সিকিউরিটিজ এর বিষয়ে আলোচনা করা আছে এবং এর মধ্যেই সব আছে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এর ডিটেলস আছে আমাদের 23-24 সেকশনে। ইনকাম ফ্রম এগ্রিকালচারাল প্রপার্টি, ইনকাম ফ্রম এগ্রিকালচার এখানে আছে হচ্ছে আমার 26-27। ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন 28-29-30। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন 31-32। ইনকাম ফ্রম আদার সোর্সেস আমার এটা হচ্ছে 33-34। তো বন্ধুরা, আসলে এখানে আমাদের মনে রাখার সুবিধার্থে আমি কিন্তু সবগুলো একসঙ্গে দিয়েছি, 22-23, 24-25। কিন্তু আসলে আপনার 22-এ কিন্তু ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, আর 23-এ আলোচনা করা হয়েছে ডিডাকশন ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। তো এখানেও তাই 24-এ হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, আর আমার 25-এ আলোচনা করা হয়েছে ডিডাকশন ফ্রম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো এখানেও তাই 26-27, 26 হচ্ছে ইনকাম, 27 হচ্ছে ডিডাকশন, এরকম করে আসলে এগুলো আলোচনা করা হয়েছে। তো আমরা মনে রাখার সুবিধার্থে আমরা অবশ্যই দেখব 21 থেকে শুরু, শুধু 21টা মনে রাখলে হবে। আমি সুন্দর করে 7টা ইনকামের হেডের নাম লিখে যাব। প্রথমটা হচ্ছে শুধু একটাই সেকশন 21, আর শুধু বিজনেস অ্যান্ড প্রফেশন এটা হচ্ছে 3টা সেকশন। এছাড়া আমি যদি সিরিয়ালি লিখে যাই তাহলে কিন্তু আমার প্রত্যেকটা জিনিস বসে যাবে। তো বন্ধুরা, তো আমি গতদিন একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে শিহাবকো, যেটা যারা সিএ আইসিএমতে পড়েন আমরা সবাই ইউজ করে থাকি কমনলি। তো আসলে এই সেই এস, স্যালারির এস, তারপর হচ্ছে আই, ইন্টারেস্টের আই, হাউস প্রপার্টির এইস, এগ্রিকালচারের এ, বিজনেসের বি, ক্যাপিটাল গেনের সি এবং আদার্সের ও। এই হচ্ছে আমার শিহাবকো। তাহলে শিহাব আমি একসঙ্গে বোঝালাম যাতে শিহাবের নামটা সবার মনে থাকে, আর কো যাতে আমার জিনিসটা হচ্ছে এস তে স্যালারি, আই তে ইন্টারেস্ট, এইচ তে হচ্ছে হাউস প্রপার্টি, এতে এগ্রিকালচার, বি তে বিজনেস অ্যান্ড প্রফেশন, সি তে হচ্ছে ক্যাপিটাল গেইন, আর ও হচ্ছে আদার্স। তাহলে এইটা হচ্ছে মূলত আমার এই 7টা হেড, যেই 7টা হেডে আমার সকল ইনকাম গুলো চলে আসবে। আপনার কোনো না কোনো হেড, আপনি আদার দেন এর বাইরে যা পাবেন আইনে বলা আছে সেগুলো আপনি সব আদার সোর্সের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন। এর বাইরেও ইনকাম ফ্রম শেয়ার অফ প্রফিট ইন এ পার্টনারশিপ ফার্ম,
এটা হচ্ছে সেকশন 43 সাবসেকশন 3। এখানে আপনার আলোচনা করা হয়েছে পার্টনারশিপ ফার্ম যদি থেকে থাকে, আপনি কোনো পার্টনার হয়ে থাকেন, তাহলে আপনার সেখানকার ইনকাম, এরপর হচ্ছে ইনকাম অফ স্পাউস অর মাইনর চাইল্ড, এটাও আমি আলোচনা করেছিলাম এর আগের দিন। তো সেটা হচ্ছে আজকে ডিটেলস। আপনার সেকশন 43 সাবসেকশন 4। আর এরপরে আসা হচ্ছে আমাদের ফরেন ইনকাম। তো বন্ধুরা, এই হচ্ছে টোটাল আমাদের ইনকামের হেড, মানে এর বাইরে আপনার কোনো ইনকাম হতে পারবে না। তো আপনি যদি বিজনেসম্যান হয়ে না থাকেন, তাহলে আপনার সর্বোচ্চ এখানে আর কোনো কিছুই না, শুধু হেড ওয়াইজ ক্যালকুলেশন। বিজনেসম্যানদের জন্য তো ওটা সব থেকে বড় ডিসকাশন, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। তো এটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে আমার পুরাতন ফর্ম। আর 2016 সাল থেকে আইটি 11 গ 2016 থেকে কিন্তু ফর্মের চেহারাটা এরকম। এটা হচ্ছে এই পার্টিকুলার্স অফ টোটাল ইনকাম, আর এটা হচ্ছে হেডস অফ ইনকাম। তো ওখানে দেখেন ঠিক এইভাবে দেওয়া আছে। আমরা এখনো অনেকে পুরাতন ফর্মটা ইউজ করি, অনেকে নতুন ফর্মটা ইউজ করি। নতুন ফর্মটা একটু আপডেটেড, অনেক সুন্দর যারা বোঝেন। আর যারা একটু কম বোঝেন তারা পুরাতন ফর্মটা ইউজ করেন। তো ফর্মগুলোতে এরকম লেখা আছে, দেখেন এই যে স্যালারি, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ, হাউস প্রপার্টি, এগ্রিকালচারাল ইনকাম। মানে আমাদের যখন ফর্মটা ফিল আপ করবো তখন দেখবেন যে এই পেজটার অ্যাটলিস্ট চেহারাটা এরকম হয়। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আমরা আগামী লেকচার থেকে, তার মানে আমাদের লেকচার 5 থেকে শুরু হবে হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। তারপরে স্যালারি ইনকাম থেকে আমাদের আগামী লেকচারটা শুরু হবে। সকলকে শুভেচ্ছা, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।